ব্যবসায়ী সোহাগ হত্যার বিচার চেয়ে রাজধানীতে বিক্ষোভ, দ্রুত বিচারের আশ্বাস সরকারের। গ্রেপ্তার 5, রাজনৈতিক দলের সহযোগিতা চান আইজিপি। একটি দলের বিরুদ্ধেই চাঁদাবাজি লুটপাটের অভিযোগ জামায়াতের। অপরাধীদের রুখে দেবার প্রত্যয় এনসিপির, চলছে পরিকল্পিত অপপ্রচার বলছে বিএনপি। নির্বাচন সংস্কার প্রশ্নে পাল্টাপাল্টি বক্তব্য রাজনৈতিক নেতাদের। রাষ্ট্রের কাঠামো নিয়ে কথা বললেও নিজ নিজ দল নিয়ে উদাসীন থাকার অভিযোগ। জুলাই হত্যার সত্য প্রকাশের শর্তে রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনকে ক্ষমা বিবেচনা, ট্রাইব্যুনালের লিখিত আদেশ প্রকাশ। এবং সাইমা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দুর্নীতির 2 মামলা চলমান থাকায় এমন পদক্ষেপ। স্বাগত। এখন বিকেলে পুরো আয়োজনের সঙ্গে আছি আমি নাইম আবিদ। দিনে দুপুরে সবার সামনে ব্যবসায়ী সোহাগকে পাথর মেরে হত্যার ঘটনায় উত্তাল সারা দেশ। বিচার দাবিতে রাজপথে নেমেছেন বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, শিক্ষার্থী ও পেশাজীবীরা। চাঁদাবাজির বিরুদ্ধে একাট্টা হতে আহ্বান সবার। জাওয়াত মাহমুদ জানাবেন বিস্তারিত। মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে রাজধানী সহ উত্তাল সারা দেশ। সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠন নেমেছে রাজপথে। শনিবার সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, জগন্নাথ সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দেখা যায় জোরালো প্রতিবাদ। রামপুরা, উত্তরা, বসুন্ধরা সহ রাজধানীর বিভিন্ন এলাকায় কর্মসূচি পালন করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মিছিল, বিক্ষোভে বিচারের দাবিতে প্ল্যাকার্ড প্রদর্শন করেন তারা। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিক্ষোভ হয় উত্তরা ও ইডেন কলেজেও। আন্দোলনরতরা বলছেন, 5ই আগস্ট পরবর্তী সময়ে মানুষের জীবনের নিরাপত্তার দাবিতে রাজপথে নামা দুঃখজনক। জড়িতদের বিচারের আওতায় আনার দাবিও জানান তারা। ছাত্র জনতা, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যারা জুলাইয়ের যোদ্ধা ছিলাম, সবাই এই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাতে একত্রিত হয়েছি। আমরা চেয়েছি বাংলাদেশে কোনো সন্ত্রাসবাদ কিংবা কোনো ধরনের চাঁদাবাজি যাতে না হয়, সেটা যে কোনো দলই হোক, যে কোনো গোষ্ঠী হোক। নির্দিষ্ট কোনো দলের জন্য আমাদের এটি বাধাবন্ধকতা নাই। মধ্যযুগীয় যে আমরা বর্বরতা, সেই বর্বরতার একটা নিষ্ঠুর বহিঃপ্রকাশ হিসেবে দেখি। এগুলো আমাদের বিপ্লব পরবর্তী বাংলাদেশে এগুলো আমরা কখনোই কাম্য হিসাবে আমরা দেখি না। এগুলো নৃশংস এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে মিছিল শুরু করে ছাত্র শিবিরের ঢাকা মহানগর দক্ষিণ শাখা। মিছিলটি রায়ের সাহেব বাজার হয়ে মিটফোর্ডের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে চাঁদাবাজি প্রতিহত ও নির্মূলে বিভিন্ন স্লোগান দেয় নেতারা। জুলাইয়ের বাংলাদেশে শহীদদের চেতনায় চলবে জানিয়ে কোনো চাঁদাবাজির ঠাঁই হবে না বলে হুঁশিয়ারি দেয় ছাত্র শিবির। বর্তমানে সেই ঠিক প্রফেশনাল আবার পাথর দিয়ে মানুষ হত্যা করে তারা আবার ক্ষমতায় সাদা সদন করার চেষ্টা করছে। আমরা বলতে চাই, জুলাইয়ের প্রজন্ম বেঁচে থাকতে আমরা তাদের এই স্বপ্ন বাস্তবায়ন হতে দিব না। সন্ত্রাসীরা আমাদেরকে আতঙ্কগ্রস্ত করতে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তারা একের পর এক সারা দেশের প্রত্যেকটা গ্রামে গঞ্জে, মহল্লায়, বাজার ঘাটে, দোকানপাট থেকে শুরু করে কোন একটা প্রতিষ্ঠান বাদ রাখে নাই যেখানে তারা চাঁদাবাজি শুরু করে নাই। এদিকে মিটফোর্ডে বর্বরোচিত হত্যা সহ সারা দেশে খুন ধর্ষণের প্রতিবাদ ও বিচারের দাবিতে বাইতুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ করে জামায়াতে ইসলামী। এ সময় চাঁদাবাজির সঙ্গে যুক্তদের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেন নেতারা। একটা দল নির্বাচন 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 জিকির তুলে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ এবং তাদেরকে অস্থিতিশীল করে জানতন একটা নির্বাচনের পায়তারার অংশ হিসাবে এই অন্যায় অপকর্মগুলো শুরু করেছে। গত 11 মাসে যদি পর্যালোচনা করা হয়, তাহলে একটি দলের হাতে প্রায় 130 জনের বেশি মানুষ খুন হয়েছে। 5ই আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের একটি দল নিজেদেরকে দেশের মালিক বনে গিয়েছেন। এই সমস্ত হত্যাকাণ্ড আর থানা থেকে সাজাপ্রাপ্ত আসামি ছিনিয়ে নেওয়ার এই ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বহু আগেই পদত্যাগ করা উচিত ছিল।
আর সংবাদ সম্মেলনে বিএনপি নব্য ফ্যাসিস্টে পরিণত হয়েছে এমন অভিযোগ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বলেন, নতুন বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করতে দেয়া হবে না। আমরা বিএনপিকে আহ্বান করছি, ছাত্রদলকে আহ্বান করছি, হাসিনার যে বয়ান, হাসিনার যে স্টাইল, এগুলো সাবস্ক্রাইব করেন না। বাংলাদেশের মানুষ বহু আগেই এই স্টাইলগুলোকে ছুঁড়ে ফেলে দিয়েছে। এই বাংলাদেশে নতুনভাবে আমরা কাউকে ফ্যাসিবাদী হয়ে উঠতে দেব না। রাজধানীর বাইরেও শনিবার সকাল থেকে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে শিক্ষার্থী, রাজনৈতিক দলসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের বিচার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে অন্তর্বর্তী সরকার। আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা আশ্বাস দিয়েছেন অপরাধী কোনোভাবেই ছাড় পাবে না। এ ঘটনায় এখন পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ওমর ফারুক জানাবেন বিস্তারিত। রাজধানীর মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডে এরই মধ্যে 19 জন আসামির মধ্যে 5 জনকে গ্রেফতার করা হয়েছে। র্যাব জানিয়েছে বাকিদের ধরতে জোর তৎপরতা চলছে। এর সঙ্গে জড়িত যে সমস্ত আসামি আছে, আমরা তদন্তকারী কর্মকর্তার সাথে যোগাযোগ রেখে এর সাথে সম্পৃক্ত যারা আছে তাদের সকলকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনবো। এই জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ, এই ধরনের একটি লোমহর্ষক ঘটনার যাতে কঠিন শাস্তি ব্যবস্থা করা যায় সেজন্য আমরা ব্যবস্থা করব এবং যাতে এই বিচারটি খুব দ্রুততম সময়ে সম্পন্ন করা যায় সেজন্য আমরা সরকারের কাছে আবেদন জানাবো। সারা দেশে চাঁদাবাজি বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে আইজিপি। যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চান তিনি। এইখানে আমরা তাদের সর্বক্ষেত্রে সহযোগিতা করব, সো দ্যাট উই ক্যান ডু ইট, যাতে দে ক্যান টেক ওভার অ্যাকচুয়ালি একটা গণতান্ত্রিক এবং নির্বাচিত সরকার আসে। কারণ এটা ওনাদের ইয়ে ছাড়া হবে না। তাই ওনাদের কাছে তো অবশ্যই আমাদের অল সর্ট অফ হেল্প, ওনাদের লাগবে, সাপোর্ট লাগবে। এরই মধ্যে এই পাশবিক হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতে অঙ্গীকারের কথা জানিয়েছে আইন উপদেষ্টা। সোহাগ হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালের কথা জানিয়েছেন। শনিবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক ওয়ালে একথা জানান ডক্টর আসিফ নজরুল। মিটফোর্ড হত্যাকাণ্ড দুঃখজনক উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সকল অপরাধীদের গ্রেফতার করে শাস্তি নিশ্চিতে কাজ করছে সরকার। খুবই দুঃখজনক একটা ঘটনা। এটার জন্য আমরা অলরেডি 5 জনকে আইনের আওতায় নিয়ে আসছি। গতকালকে র্যাব 2 জন ধরছে, ইসেরা 2 জন ধরছে, ডিএমপি 2 জন ধরছে, আজকে রাত্রে 1 জন ধরছে। আমাদের ডিবি টিমগুলি অলরেডি বিভিন্ন জায়গায় আছে। বাকি যারা আছে তাদের আইনের আওতায় নিয়ে আসার জন্য। রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার বলেন, নির্বাচনের আগে যে কোনোভাবেই পরিস্থিতি উত্তরণ ঘটানো হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। গণ অভ্যুত্থানের পরে দেশের পরিস্থিতি খুব বিশৃঙ্খল ছিল। সেই অবস্থা থেকে ধীরে ধীরে পরিস্থিতিটাকে উত্তরণ করে একটা ভালোর দিকে নিয়ে যাওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকার আপ্রাণ চেষ্টা করছেন। কিন্তু এর মধ্যেও কিছু ঘটনা ঘটছে। আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন যে যখনই এ ধরনের কোনো ঘটনা ঘটছে সরকার কিন্তু খুব দ্রুত পদক্ষেপ নিচ্ছে। এ ব্যাপারে পুলিশকে নির্দেশ দেওয়া আছে বলেও জানান তিনি। ওমর ফারুক, এখন, ঢাকা। চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিচার বহির্ভূত হত্যার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করছে মহানগর ছাত্র শিবির। বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে মুরাদপুর থেকে। নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন সহকর্মী কাজী মাহফুজ। বিক্ষোভ মিছিলের সবশেষ খবর জানাবেন এবং মিছিল থেকে কি বলছেন নেতারা তা বিস্তারিত বলবেন। আমি ঠিক 4টায় আমরা দেখেছি চট্টগ্রাম মহানগরীর মুরাদপুর থেকে এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে। মূলত দেশব্যাপী চাঁদাবাজি, সন্ত্রাসী এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদে ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগরের উদ্যোগে মূলত এই বিক্ষোভ মিছিল। আমরা দেখতে পাচ্ছি মহানগর ইসলামী ছাত্র শিবিরের সর্বস্তরের নেতাকর্মীরা এই বিক্ষোভ মিছিলটিতে অংশগ্রহণ করেছে এবং তারা বলছে যে দেশে ফ্যাসিবাদের পতন হলেও আরেকটি দল এই ফ্যাসিবাদকে নতুন করে জন্ম দেওয়ার চেষ্টা করছে এবং দেশে অব্যাহতভাবে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, চাঁদাবাজি করছে। এবং গতকালকের যে ঘটনা, ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগকে নির্মমভাবে পাথর দিয়ে হত্যা করা হয়েছে, তার প্রতিবাদও কিন্তু এই বিক্ষোভ মিছিল থেকে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা করছেন এবং তারা বলছেন প্রয়োজনে তারা আরও একটি গণ অভ্যুত্থান। এই ধরনের হত্যাকাণ্ডগুলো চলতে থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নেতা কর্মীরা অংশগ্রহণ করছে।
এবং তারা স্লোগানে গতকালকের ঘটনা সহ দেশব্যাপী যে চাঁদাবাজি চলছে, একটি দল এই চাঁদাবাজিকে উৎসাহিত করছে এবং তাদের নেতাকর্মীরা সেই চাঁদাবাজিতে অংশগ্রহণ করছে বলেও কিন্তু অভিযোগ করা হচ্ছে আজকের এই বিক্ষোভ মিছিল থেকে। এবং এর আগে আমরা দেখছি মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশ, সেখানে তারা কথা বলেছেন নেতাকর্মীরা। তারা বলছেন যে সারা দেশে চাঁদাবাজি, সন্ত্রাসী, বহির্ভূত হত্যাকাণ্ড যেমন চলছে, পাশাপাশি এই হত্যাকাণ্ড এবং চাঁদাবাজিগুলোকে উৎসাহিত করছে একটি দল যারা সংস্কারের কথা না বলে এই বহির্ভূত হত্যাকাণ্ডের কথা না বলে মূলত নির্বাচনের দিকে যাচ্ছে এবং নির্বাচনের মাধ্যমে তারা চাঁদাবাজিকে আরো বেশি উৎসাহিত করার চেষ্টা করছে। এখন অভিযোগে কিন্তু ইসলামিক ছাত্র শিবিরের নেতাকর্মীরা এখান থেকে করছেন এবং তারা বলছেন গতকালকে যে ঘটনা সেটি সুষ্ঠু তদন্ত করতে হবে এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এমন দাবি এই বিক্ষোভ মিছিল থেকে করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি মিছিলটি ইতোমধ্যেই চট্টগ্রাম নগরীর মুরাদপুর থেকে শুরু হয়ে 16 শহর অতিক্রম করে আমরা দেখতে পাচ্ছি এটি 2 নম্বর গেটের দিকে যাচ্ছে এবং যতটুকু আমরা জানতে পেরেছি এই মিছিলটি নগরীর জিসি মোড়ে গিয়ে শেষ হবে। সেখানে হয়তো আরও একটি সংক্ষিপ্ত সমাবেশ হবে। সেই সংক্ষিপ্ত সমাবেশে তারা দেশব্যাপী যে চাঁদাবাজি, সন্ত্রাসী এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চলছে সেগুলোর প্রতিবাদ করবে। চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং বিচার বহির্ভূত হত্যার প্রতিবাদে বিক্ষোভ করছে চট্টগ্রাম মহানগর ছাত্র শিবির। আমরা তখন সেখানে যুক্ত ছিলাম। সরকার পরিকল্পিতভাবে প্রশাসনকে নিষ্ক্রিয় করে বিশৃঙ্খলা তৈরির মাধ্যমে নির্বাচনকেও বিলম্বিত করবার চেষ্টা করছে, এমন অভিযোগ করেছে যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। আর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ, কিছু রাজনৈতিক দল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এসব ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বিএনপি নেতাদের। আরও জানাচ্ছেন আসিফ ইকবাল খান। মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগের নৃশংস হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগের তীর যখন যুবদলের দিকে, তখন নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। সংবাদ সম্মেলনে যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না অভিযোগ করেন, দেশকে অস্থিতিশীল করতে সরকারের ছত্রছায়ায় তৎপর একটি মহল। অভিযোগ করেন, হত্যার 60 ঘণ্টা পেরিয়ে গেলেও প্রমাণ সাপেক্ষে মূল আসামিদের গ্রেপ্তার করা হয়নি। বর্তমানে প্রশাসনিক ব্যর্থতার কারণে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিপর্যস্ত। একটি সুযোগ সন্ধানী বিশেষ গোষ্ঠী রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সিলেক্টিভ প্রতিবাদ করে বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের বিরুদ্ধে উস্কানিমূলক কর্মকাণ্ড এবং তীব্র কুরুচিপূর্ণ বক্তব্য বিবৃতি দেওয়া শুরু করেছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতীকী অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি শেষ করার কথা বলার পরেই দেশে সংকট তৈরি করতে শুরু হয়েছে নানা ষড়যন্ত্র। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিতে বলে দিলেন, তখনই এই হত্যাকাণ্ড, তখনই এই বিব্রত অবস্থা। বাংলাদেশে আজকে বিরাজমান সংকট তৈরি করার জন্য নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। প্রধান উপদেষ্টা মহোদয় রাজধানীর উত্তরায় এক অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত কিছু রাজনৈতিক দল। বলেন, সুশাসন প্রতিষ্ঠায় সমাজে কোনো দুষ্কৃতিকারী ও সন্ত্রাসী থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সুশাসন প্রতিষ্ঠিত করতে হলে সমাজে কোনো দুষ্কৃতিকারী এবং দলের মধ্যে যদি কোনো সন্ত্রাসী থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। অপরাধ করেছে তার বিচার হবে, তাকে গ্রেফতার করেছে, এটাই তো আইনের শাসন। কিন্তু ওই 2-1টি রাজনৈতিক দল আপনারা মিছিল করে, আপনারা বিএনপির উপর চাপানোর চেষ্টা করেন। মিটফোর্ডের হত্যায় ইতিমধ্যে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের 5 জনকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। চাঁদাবাজদের বিরুদ্ধে নতুন বন্দোবস্ত এর হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সবাইকে ঐক্যবদ্ধভাবে চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। এছাড়া সাতক্ষীরায় রেললাইন, জলবায়ু এবং উপকূল রক্ষা নিয়ে কাজ করবার আশ্বাস দেন তিনি। দুপুরে সাতক্ষীরা শহরে আসিফ চত্বরে পথসভায় অংশ নিয়ে তিনি একথা বলেন। এই দেশের ছাত্র তরুণ জনতা 16 বছরের ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনাকে দিল্লিতে পাঠাতে পারছে,
সেই দেশের ছাত্র তরুণ কোন সামান্য চাঁদাবাজদেরকে ভয় পাবে না। সাতক্ষীরাবাসী এখনো রেল লাইনের সুযোগ পায় না, এখনো রেল সংযোগ এই 54 বছর হয়ে গেছে এখনো সাতক্ষীরা এসে পৌঁছায়নি। আমরা কি সাতক্ষীরা রেল লাইন চাই? আমাদের জলবায়ু আমাদেরকে রক্ষা করতে হবে, আমাদের সুন্দরবন আমাদের উপকূলীয় অঞ্চলকে আমাদের রক্ষা করতে হবে। ফলে জলবায়ু নিয়ে জাতীয় নাগরিক পার্টি কাজ করবে। হয় ছেড়ে দিতে হবে সোহানা মেটাল নামে ভাঙাড়ির দোকান, না হলে প্রতি মাসে 2 লাখ টাকা। ভাঙাড়ি ব্যবসায়ী লালচান ওরফে সোহাগের কাছে এভাবেই চাঁদা দাবি করেছিল যুবদল ও স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতারা। আর তাদের রাজি না হওয়ায় দোকান থেকে টেনে হিচড়ে নিয়ে মিটফোর্ড হাসপাতালের 3য় গেটের সামনে প্রকাশ্যে হত্যা করা হয় সোহাগকে। কাজী ফখরুলের ক্যামেরায় আরও জানাবেন আরিফ হোসেন। এমন বর্বরতা অন্ধকার যুগের কল্পকাহিনীতে শুনেছে অনেকে, দেখেছে কতজন। বুধবার সন্ধ্যায় মিটফোর্ড হাসপাতালের 3য় গেটের কাছে দাঁড়িয়ে থাকা মানুষ সাক্ষী হয়েছে আধুনিক যুগের নতুন বর্বরতার। এক ব্যক্তি প্রায় বস্ত্রহীন রক্তাক্ত দেহ ফটকের ভেতর থেকে টেনে বের করছে 2 যুবক। কালো প্যান্ট পরা খালি গায়ে এক তরুণ তার গায়ে চড় মারছে। কালো গেঞ্জি পরা আরেকজন এসে ওই ব্যক্তির বুকের ওপর লাফাচ্ছে। কিছুক্ষণ পর আরেকজন এসে একই কাজ করছে। এক পর্যায়ে আরেকজন এসে তার মাথায় লাথি মারছে। ঠিক এ জায়গায় ফেলেই মধ্যযুগীয় কায়দায় লালচাঁদ ওরফে সোহাগকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই হত্যাকাণ্ডের মোটিভ কি, কারা ছিল এবং কেন তাকে হত্যা করা হলো, সে বিষয়টি খুঁজে বের করবে এখন টিভি। চলুন জেনে আসি। মোবাইলে ধারণ করা ছবির এই ব্যক্তি কারা, কেনই বা মারছে লালচান ওরফে সোহাগকে, জানতে স্থানীয়দের সাথে কথা বলতে চাই আমরা। ভয়ে মুখ খুলছে না কেউ, আতঙ্ক সবারই চোখে মুখে। অনেকক্ষণ চেষ্টার পর পাওয়া গেল এক ব্যক্তিকে, তিনি মরদেহ পড়ে থাকতে দেখেছেন। মানে আপনি এখানে ছিলেন, দেখছেন? আমরা মানে খবর পরে আইছি আমরা। কি আয় দেখলেন? কি আয় দেখলাম অনেকগুলো রক্ত জমা হয়ে রয়েছে মানে এইখানে এই জায়গায়। মানে আপনার পক্ষে এতটুকু জায়গা সব রক্ত জমা হয়ে আছে। সব রক্ত? কয়জন ছিল? মাঝে থেকে শুনছি আর 30 জন বলে। তবে হত্যার সাথে জড়িতদের নাম পরিচয় পাওয়া গেল না। আরেকটু খুঁজতে চাই আমরা। অনেকক্ষণ চেষ্টার পর এক কিশোর চিহ্নিত করলেন একজনকে, নাম মাহিন। এই ব্যক্তি মোল্লা? না না, উনি না, ওই যে উনি মইন, এই যে উনি। এই যে হাত বের হইছে। এবার একটু ভাঙাড়ির দোকান ঘুরে দেখতে চাই, ঘটনার আসল রহস্য কি। দোকানের সামনে এই ধরনের একটা ঘটনা ঘটছে, হাসপাতালের সামনে ওই পর্যন্ত নিয়ে গেছে আর কি, পরে মারা গেছে। এখানে এসে জানা গেল এই দোকান থেকেই টেনে হিচড়ে ইট মেরে হত্যা করা হয়েছে সোহাগকে। তার একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ খুঁজে পায় এখন টিভি। ফুটেজে সোহানা মেটালে একদল লোক ঢুকতে দেখা যায়, যারা এই দোকান থেকে মিটফোর্ডের 3য় গেটে নিয়ে হত্যা করে সোহাগকে। কি বলছে পরিবার? কি নির্মম ভাবে ওরা মারছে আমার মামারে, কি নির্মম ভাবে। এবং এই পরে আমার একটা ভিডিও ফুটেজ পাঠাইছে, সেটা আমি আর সহ্য করতে পারছি না। আমার বাবাকে ওরা অনেকদিন ধরে হুমকি দিতেছে যে দোকানটা দিয়ে দিতে আর আমার বাবার টাকা দিয়ে দিতে। আমার বাবা সেটা মানে নাই, যে আমি আমার কষ্টের জিনিস, আমার কষ্টের দোকান, আমার কষ্ট করে এত টাকা পয়সা আমার ছেলে মেয়ের জন্য আমি আপনাদের কেন দিব, সেটার জন্য আমার বাবাকে ওনারা এই কারণটার জন্য মারধর করছে, এরকম নির্মম ভাবে হত্যা করছে। আমার ভাইয়ের বলতেছে তোমার ব্যবসা আমাকে কাছে দিয়া দাও, নয়তো তোমার জীবন দিবা। আমার স্বামীর আমি হত্যার বিচার চাই। যে কষ্ট দিয়ে মারছে ভাই, মানুষ এরকম কষ্ট দিতে পারে। তখন মনে জীবনটা বেড়ে যেতে, তখন মনে অনেক কষ্ট করছে, তখন মনে অনেক আমার কথা মনে করছে। জানা গেল হত্যাকারীদের সবাই একটি রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট। কোন দল? রাজনীতি করে, বিএনপিতেই আছে রাজনীতি। এখন কোনো পদে নাই দেখায়, তারা কোনো কিছুই করে না, কিন্তু ব্যবসা বাণিজ্য নিয়ে দ্বন্দ্ব। এরা বিএনপি করেছে, বিএনপি, এরা বিএনপির। মানে সবাই বিএনপির? হ্যাঁ হ্যাঁ, আগে পোস্টে ছিল কিন্তু এখন নাই, বর্তমানে নাই। এই ঘটনায় 19 জনকে আসামি করে মামলা করেছে সোহাগের বোন। অভিযুক্ত 19 জন কোন দলের? সোহাগ নাকি এক সময় ছিল যুবদলের সদস্য, এক সময় 5 তারিখের আগে। তারপরে নাকি সে যুবদল থেকে চলে আসছিল। ভাঙাড়ির ব্যবসাটাই নাকি আগে থেকে হুমকি দিয়েছে, তুই এখানে ব্যবসা করতে পারবি না, চলে যা। ওদের একটা গোডাউন আছে, ওই গোডাউনে তালা মারছিল। তারপর 7 তারিখে তার যে দোকান ছিল সেই দোকানে যাই হুমকি দিছে, যেখানে কাউকে ব্যবসা করতে দেবো না, আমরা যারা এই দলের লোকজন আছে
সমাজে কোনো দলের লোকজন বিবৃতি দিচ্ছে থাকলে আমরা করব। ও যখন ওই যে গোডাউন ভাঙতে গেছে তারপর থেকে হয়ে গেছে। প্রকাশ্যে এমন হত্যাকাণ্ড দেখে শিউরে উঠেছে সাধারণ মানুষ। প্রশ্ন উঠেছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। বেসিক্যালি এটা ব্যবসায়িক দল এবং পূর্ব শত্রুতার জের, এটা প্রাথমিকভাবে জানা গেছে। তাও এটা তদন্তাধীন আছে। এটা আসলে বাকি আসামি যারা আছে তাদেরকেও অ্যারেস্ট করলে পূর্ণ প্রকৃত রহস্যটা বোঝা যাবে। এই ঘটনায় এখন পর্যন্ত 5 জনকে গ্রেফতার করা হয়েছে। আরিফ হোসেন, এখন, ঢাকা। এদিকে সোহাগের গ্রামের বাড়ি বরগুনায় নেমে এসেছে শোকের ছায়া। বাড়িতে চলছে মাতম। সকলেই চাইছেন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি। পরিবারের সদস্যদের দেখতে এসে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন বিএনপি নেতৃবৃন্দ। জিয়াদ মাহমুদ জানাবেন বিস্তারিত। বাবার কবরের সামনে নির্বাক দাঁড়িয়ে চতুর্থ শ্রেণীতে পড়ুয়া সোহান ও তার একমাত্র বোন ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী সোহানা। আর কখনোই ফিরে আসবেন না তাদের বাবা। ছোট্ট দুটি মনের এমন অনুভূতিতে চোখের কোণে বিষাদের মেঘ। সোহাগের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে বরগুনার ঢলুয়া ইউনিয়নের বান্দরগাছিয়া গ্রামে। বাবাকে কোথায়? আমার বাবাকে যারা মারছে আমি তাদের বিচার চাই, তাদের ফাঁসি চাই। ওদের এমন কঠিনতম শাস্তি হোক যাতে পরের বার কেউ এটা করতে গেলে 100 বার ভাবে। আল্লাহ আমরা যারা বিধবা করছে, আমার সন্তানে যারা বাবা হারা করছে, আল্লাহ তাদের বিচার করে। আপনারা এরকম সঠিক বিচার করবেন জানি দ্বিতীয়বার এই কাজ করার সাহস না পায়। একটু ভাঙ্গারি ব্যবসা করে আর না, আর তারপর কইছে যে আমাদেরকে অর্ধা শেয়ার লওয়া লাগবে। ও বলছে যে আমি এত বছর বইয়া এই কষ্ট করে এই ব্যবসাটা দাঁড়া করছি, এটা তোমাদের আমি ভাগলাম না। রাজধানীর মিটফোর্ট হাসপাতালের সামনে নৃশংসভাবে হত্যা করা হয় ভাঙারি পণ্যের ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে। হত্যার আগে ডেকে নিয়ে তাকে পিটিয়ে এবং ইট পাথরের টুকরো দিয়ে আঘাত করে মাথা ও শরীরের বিভিন্ন অংশ থেতলে দেয়া হয়। হত্যার ঘটনায় রাজধানীর কোতোয়ালি থানায় বৃহস্পতিবার মামলা করেন নিহতের বড় বোন মঞ্জুয়ারা বেগম। প্রশাসন মামলাই সাজাইতে পারে না, সবকিছু তাদের কাছে প্রমাণ আছে। তারা খালি কয় কি ইট দিয়া ওই যে ছুরি দিয়ে এরকমেরই করছে, কইবে যে বড় পাথর দিয়ে ছেঁচছে নাক মুখ, এই সব ভাঙ্গে ফেলাইছে। এগুলা কিছুই তারা উল্লেখ করে না। পাথর দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে, বুকের উপরে উঠে পাড়া দেওয়া হয়েছে, এরকম পাড়াইছে যে আছে দেখ দেখ নাই 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 করে লাশটার উপরে অনেক অত্যাচার করছে। নিহত সোহাগের বাড়িতে যান জেলা বিএনপির নেতৃবৃন্দ। আইনি সহায়তা সহ সব ধরনের সহযোগিতায় পাশে থাকবে বিএনপি, এমনটাই জানান নেতারা। আমি আজকে এখানে আসছি খোঁজখবর নেওয়ার জন্য, এবং এখানে পরিবারের যে সহযোগিতা লাগে আমরা করব, এবং আইনগতভাবে যদি কোনো সহযোগিতা ঢাকায় দরকার আমরা সেটাও করব। এটা করার জন্য আমরা প্রস্তুত রয়েছি দলীয়ভাবে। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও পরিবার। জিয়াদ মাহমুদ, এখন, বরগুনা। খুলনার দৌলতপুরে বহিষ্কৃত যুবদল নেতা মাহবুব হত্যায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। সকালে নিহতের বাড়িতে যায় খুলনা মেট্রোপলিটন পুলিশের একটি তদন্ত দল। এ সময় হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন পরিবারের সদস্যরা। তবে এ ঘটনায় এখনো মামলা করেনি পরিবার। বিস্তারিত প্রতিবেদনে। খুলনার দৌলতপুরে দিনে দুপুরে বাসার সামনে গুলি করে হত্যার ঘটনায় পুরো এলাকায় এখনও আতঙ্ক বিরাজ করছে। সড়ক ও অলিগলিতে এখনও থমথমে অবস্থা। ঘটনা তদন্তে সকালে নিহতের পরিবারের সঙ্গে দেখা করেন মেট্রোপলিটন পুলিশের একটি দল। এ সময় পরিবারের সঙ্গে কথা বলেন তারা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পুলিশের উপকমিশনার। জানান, গুরুত্বপূর্ণ কিছু তথ্যের ভিত্তিতে তদন্ত চলছে। দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেফতার করা হবে। অনেকগুলো বিষয় নিয়ে আগাচ্ছি আমরা, অনেকগুলো লাইন আমরা পেয়েছি। আমরা আশা করি যে খুব অল্প সময়ের মধ্যেই আমরা যে মূল যারা এখানে সম্পৃক্ত তাদের আমরা আটক করতে পারবো। নৃশংস হত্যাকাণ্ডে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। বাবাকে হারিয়ে নির্বাক 8 বছরের মেয়ে জান্নাতুল মাওয়া ও 12 বছরের জান্নাতুল ফেরদাউস। রাজনৈতিক শত্রুতার জেরে এমন হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছে পরিবার। জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি স্বজনসহ এলাকাবাসীর। হঠাৎ করে মনে হলো অনেকগুলো বাজির মতো শব্দ। আমি দৌড় দিয়ে নিচে নেমে গেছি। যখন আমি গেট পর্যন্ত গেছি
তখন ওই দোকানদার সজল আমারে বলতেছে, ভাবি ও বড় ভাবি তাড়াতাড়ি আসেন, বাইরে গুলি করিছে। তার আগে কিন্তু কেউ আমারে ডাকে না। আর ওই যখন যাচ্ছে তখন ওই দিকে একটা ফাঁকা গুলি করলো, আমার গেটের দিকে একটা করলো, আর বিচ্ছিরি বিচ্ছিরি এসে গালিগালাজ করে এইদিকে গাড়ি টেনে চলে গেল। আমি যাই দেখি সে পড়ে আছে। হেলমেট পরা ছিল আর হচ্ছে একজন নাকি মাস্ক খোলা ছিল, আর যার সময় তারা নাকি গালাগালি দিছে, বলেছে যে পারলে কিছু করে নিস। আমাদের এই মহল্লায় আমার বয়সে আমি জীবনে কখনো কোনোদিন দেখি নাই এরকম যে একটা আতঙ্ক। শুক্রবার দুপুরে খুলনার দৌলতপুরের মহেশ্বর পাশা এলাকায় বাড়ির সামনে দাঁড়িয়ে নিজের প্রাইভেট কার পরিষ্কার করছিলেন মাহবুব। এ সময় হঠাৎ মোটরসাইকেলে করে 3 দুর্বৃত্ত তার উপর 9 রাউন্ড গুলি ছোড়ে কেটে দেওয়া হয় পায়ের রগ। দ্রুত তাকে খুলনা মেডিকেলে নেওয়া হলে মাহবুবকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। খুলনার দৌলতপুর থানা যুবদলের সহসভাপতি ছিলেন মাহবুব মোল্লা। কুয়েটে উপাচার্যের পদত্যাগকে কেন্দ্র করে ছাত্রদের দুপক্ষের সংঘর্ষের ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে সবশেষ তাকে বহিষ্কার করে দল। রামিম চৌধুরী, এখন খুলনা। চাঁদপুরে মসজিদের ইমামকে কুপিয়ে আহত করার ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় হাসপাতালে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য আহত ইমামকে ঢাকায় পাঠানো হয়েছে। শুক্রবার প্রফেসরপাড়া এলাকায় মোল্লাবাড়ি মসজিদে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজের সময় মসজিদের ইমাম আনম নুরুর রহমান মাদানিকে কুপিয়ে আহত করেন অভিযুক্ত বিল্লাল হোসেন। খুতবা নিয়ে মতপার্থক্যের জেরে পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে মসজিদে প্রবেশ করে। এক পর্যায়ে ইমাম আনম নুরের রহমান মাদানির মাথা লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপাতে থাকে। এ সময় উপস্থিত মুসল্লিরা বিল্লালকে আটক করে পুলিশে খবর দেয় এবং আহত ইমামকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় আহতের ছেলে আফনান কাফি গতকাল রাতে থানায় একটি মামলা দায়ের করেন। রাজনৈতিক দলগুলো রাষ্ট্রের কাঠামো নিয়ে নানাভাবে প্রশ্ন তুললেও দলের কাঠামো নিয়ে বেখেয়ালি। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সভায় এমন মন্তব্য করেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। অনুষ্ঠানে বিএনপির রুমিন ফারহানা বলেন, যতটুকু সংস্কার হয়েছে ততটুকু দিয়ে নির্বাচন আয়োজন করতে হবে। এদিকে অন্য অনুষ্ঠানে যোগ দিয়ে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, বিএনপি একমত না হওয়ায় সংস্কার পূর্ণতা পাচ্ছে না। মিয়া আমিরুল জানাবেন বিস্তারিত। বৈষম্যহীন দেশ গঠনের স্বপ্নের অগ্রযাত্রার 1 বছর হতে চলল। এতে রাজনৈতিক দলগুলোর কাছে নতুন বাংলাদেশের যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল তার অগ্রগতি কতটা? শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা বিষয়ক আলোচনা সভায় একই মঞ্চে বিএনপি, এবি পার্টি, বাম ঘরানার দলগুলো। এ সময় যতটুকু সংস্কার হয়েছে ততটুকু দিয়েই নির্বাচন আয়োজনের আহ্বান জানান বিএনপি নেতা ব্যারিস্টার রুমিন ফারহানা। একই সাথে মিটফোর্ডের সোহাগ হত্যাকাণ্ডে সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেন তিনি। বাংলাদেশটাকে যথেষ্ট পেছনে নিয়েছেন, আর না। আমি আহ্বান জানাবো, যেটুকু ব্যাপারে ঐক্যমত হয়েছে সেটি যথেষ্টের বেশি। বাকি ব্যাপার আল্লাহর ওয়াস্তে বাংলাদেশের 18 কোটি মানুষ যারা এই দেশেই থাকবে, এই দেশেই তারা জন্মাইছে, এই দেশেই তারা মরবে, তাদের হাতে ছেড়ে দেন। দেশে এমন কোনো অবস্থা যেন তৈরি না হয় যে আওয়ামী লীগকেও তা ছাড়িয়ে যাচ্ছে, সেদিকে সতর্ক থাকতে হবে বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান। সংবিধানের কোন অনুচ্ছেদ বাতিল করলে আর নতুন কোন অনুচ্ছেদ অন্তর্ভুক্ত করলে এটা থেকে আমরা রেহাই পাব? এটা থেকে রেহাই পাওয়ার জন্য আমি মনে করি আমাদের সর্বাত্মক, একে অপরের দিকে আঙুল না তুলে সর্বাত্মকভাবে পরিবর্তনের চিন্তা করতে হবে। 24-এর রক্তের সাথে বেইমানি মেনে নেওয়া হবে না জানিয়ে অধ্যাপক আলী রিয়াজ বলেন, 53 বছরে রাজনৈতিক দলগুলো ক্ষমতার অপব্যবহার করেছে। দলের কাঠামো ঠিক না হলে কোনো কিছুই ঠিক রাখা যাবে না বলেও মন্তব্য করেন তিনি। আমি রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান জানাই, অনুরোধ করি, ভাবুন, জনগণের সঙ্গে চুক্তি করার পথ পদ্ধতি খুঁজতে হবে আমাদেরকে। সেই জায়গায় আমি আশা করি সেইখানে আমরা চিন্তা করতে পারবো যে এই বন্দোবস্তটা কতটা বদলে দেওয়া যায়। অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার এবং জাতীয় নির্বাচনের পদ্ধতি নিয়ে গোলটেবিল বৈঠকের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। রাজধানীর সেগুনবাগিচায় এই বৈঠকে অংশ নেয় রাজনৈতিক দলের নেতারা।
বৈঠকে সংখ্যানুপাতিক পদ্ধতিতে আগামী নির্বাচনের বিষয়ে মত দেন বক্তারা। বলেন এই পদ্ধতি বাস্তবায়নে ৩০০ আসনে কাদের দেওয়া হবে, সব দলকে আগে থেকেই তা ঘোষণা করতে হবে। এ সময় চাঁদাবাজির বিরুদ্ধে সব দলকে একসাথে কাজ করার আহ্বান জানান বক্তারা। উঠে আসে জুলাই ঘোষণাপত্রের কথা। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, আগামীতে ক্ষমতায় আসা দলকে গণঅভ্যুত্থানের চেতনা অব্যাহত রেখে জন আকাঙ্ক্ষা পূরণে কাজ করতে হবে। এই অভ্যুত্থান যে চেতনার জাগরণ ঘটিয়েছে, এটা আসলেই একভাবে অ্যামেজিং বলি আমি। 1 বছর পরেও এই চেতনা ঠিক সেই রকম করেই আছে। এটা এমনকি স্বাধীনতা যুদ্ধের পরেও হয়নি। দেশটাকে সুন্দর করার লক্ষ্যে আমরা যে পদ্ধতির কথা বলেছি, আসলে বাস্তবতা হলো এতটুকুই যে উভয় পক্ষে পিয়ার আসলে এটা বাস্তবতা আর এটাই প্রয়োজন। আর আমরা সবাই যদি আল্লাহর রহমতে একমত হতে পারি, তাহলে এটা কোনো কঠিন কিছু নয়। বিএনপি একমত হতে পারছে না বিদায় সংস্কার পূর্ণ হচ্ছে না বলে এমন অভিযোগ করেন জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বলেন, ঐক্যমতে না এসে বিএনপি নির্বাচন পিছিয়ে দিচ্ছে। আমরা যদি এই পিআর পদ্ধতিকে ইন্ট্রোডিউস করার জন্য সবাই একমত হতে পারি, যারা বলছেন যে না একটা বড় দল চায় না তাই হয় না, আমরা ঐক্যমত্য কমিশনে দেখছি যে কেউ না বললে ওইটা আর আগায় না, আর হ্যাঁ বললে আগায়। তো একটা দলের মতের জন্য কি 12-14টা দিন আমাদের জাতীয় নেতৃবৃন্দকে সময় নষ্ট করছেন। এ সময় জুলাই মাসের মধ্যেই জুলাই ঘোষণাপত্রের দাবি সহ পিআর পদ্ধতির দাবি ওঠে। মিয়া আমিরুল, এখন, ঢাকা। জুলাই আগস্টের হত্যাযজ্ঞে নিজের এবং প্রধান সহযোগী অভিযুক্তদের অপরাধ সম্পর্কিত সম্পূর্ণ সত্য প্রকাশ করার শর্তে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের ক্ষমার বিষয়টি বিবেচনা করা হবে, এই মর্মে লিখিত আদেশ প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে পূর্ণাঙ্গ রায়ের আগে জামিনের সুযোগ নেই সাবেক এই আইজিপির। গত 10 জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দেন ট্রাইব্যুনাল। মোট 5টি অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে। আদেশ পড়াকালীন ট্রাইব্যুনালে বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী সাবেক আইজিপিকে জিজ্ঞাসা করেন তিনি অভিযোগ স্বীকার করছেন কিনা। এরপরে নিজের প্রতি অভিযোগ স্বীকার করে রাজসাক্ষী হবার আবেদন করেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন। পরে আদালত তার আবেদন মঞ্জুর করেন, অভিযোগ গঠনের আদেশ দেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক পদ থেকে অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। তার জায়গায় স্থলাভিষিক্ত করা হয়েছে সংস্থাটির সহকারী মহাপরিচালক ডাক্তার ক্যাথরিনা বোহমেকে। বাংলাদেশে পুতুলের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদকের করা 2টি মামলার 4 মাস পর তার বিরুদ্ধে এমন পদক্ষেপ নিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হেলথ পলিসি ওয়াচের প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। তহিদুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। গণ অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর একে একে দুর্নীতি ও অনিয়মের নানা অভিযোগে অভিযুক্ত হয় তার পরিবারের সদস্য ও দলের প্রভাবশালীরা। এরই ধারাবাহিকতায় চলতি বছরের মার্চে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে 2টি মামলা দায়ের করে দুদক। এর প্রেক্ষিতে দেশের ভাবমূর্তি রক্ষায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক পদ থেকে পুতুলকে অপসারণে সরকারের 2 মন্ত্রণালয়ে চিঠি দেয় দুদক। যদিও এর আগেই পুতুলকে অপসারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে চিঠি দিয়েছিল সরকার। দুদকের মামলার 4 মাসের মাথায় এসে পুতুলকে অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। শুক্রবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে নিশ্চিত করেছেন সংস্থাটির মহাপরিচালক টেড্রোস আধানম গ্রেভিয়েসুস। তার অনুপস্থিতিতে দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক পদে ভারপ্রাপ্ত হিসেবে 15 জুলাই থেকে দায়িত্ব পালন করবেন সংস্থাটির সহকারী মহাপরিচালক ডাক্তার ক্যাথারিনা বোহমে। এক প্রতিবেদনে এমন তথ্য তুলে ধরেছে হেলথ পলিসি ওয়াচ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক হিসেবে 2024 সালের জানুয়ারিতে দায়িত্ব নেয়ার পর থেকেই পুতুলের মনোনয়ন প্রক্রিয়া নিয়ে বিতর্ক ছিল। অভিযোগ রয়েছে তৎকালীন প্রধানমন্ত্রী ও তার মা শেখ হাসিনা প্রভাব খাটিয়ে তাকে ওই পদে বসিয়েছিলেন। দুদকের মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে পুতুল তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে ভুল তথ্য দিয়েছিলেন। এছাড়াও সূচনা ফাউন্ডেশনের জন্য বিভিন্ন ব্যাংক থেকে প্রায় $2.8 মিলিয়ন সংগ্রহে ক্ষমতা এবং প্রভাবের অপব্যবহার করেছিলেন বলেও অভিযোগ দায়ের করা হয় পুতুলের বিরুদ্ধে।
What are your directives? এসব অভিযোগের ভিত্তিতে এপ্রিল মাসে শেখ হাসিনার মেয়ে পুতুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দেন আদালত। এরপর থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে সফর করতে পারছিলেন না পুতুল। এর মধ্য দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক প্রধান হিসেবে কাজ চালিয়ে যেতে প্রতিবন্ধকতা শুরু হয়। এর প্রেক্ষিতেই অবশেষে তাকে অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটি দেওয়া হলো। Director General of WHO, তৌহিদুর রহমান, এখন বিশ্ব। ঠাকুরগাঁও ও সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে 2 বাংলাদেশি নিহত হয়েছেন। গেল রাতে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে বিজিবি। এর মধ্যে ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে আসগর আলী নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়। স্থানীয়রা জানান, সীমান্তের 353 নম্বর এলাকা দিয়ে ভারতে প্রবেশ করে আসগর। এ সময় ভারতের কিষানগঞ্জ ব্যাটালিয়নের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। মরদেহটি ফেরত আনার জন্য পতাকা বৈঠকের আহ্বান করেছে বিজিবি। অন্যদিকে একই রাতে সুনামগঞ্জের দোয়ারা বাজারের বাগানবাড়ি সীমান্তে বিএসএফের গুলিতে শফিকুল ইসলাম নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয়রা জানান, ভারত থেকে অবৈধভাবে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দোয়ারা বাজার স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সরকার ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পাশে ৭,৩৪০ কোটি টাকার বাঁধ পুনর্নির্মাণ প্রকল্পটি সেনাবাহিনীকে দিয়ে বাস্তবায়িত করার কথা ভাবছে বলে জানিয়েছে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা ফারুকী আজম। শনিবার সকালে ফেনীর পুরাতন মুন্সিরহাটে একটি আশ্রয় কেন্দ্র পরিদর্শনে এসে উপদেষ্টা কথা বলেন ফেনীর উত্তরের দীর্ঘদিনের সমস্যা সমাধানে কাজ করছে সরকার। স্থায়ী সমাধানের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ সময় বন্যা দুর্গতরা পর্যাপ্ত ত্রাণ ও সহায়তা না পাওয়ায় উপদেষ্টার কাছে ক্ষোভ প্রকাশ করেন। তাদের আশ্বস্ত করেন উপদেষ্টা। আশ্রয় কেন্দ্র পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলাম, পুলিশ সুপার হাবিবুর রহমান সহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা। নতুন করে বর্ষণ ও উজানের ঢলের চাপ না থাকায় ফেনীর ফুলগাজী ও পরশুরামের বন্যা পরিস্থিতি উন্নতির দিকে। এরই মধ্যে নামতে শুরু করেছে বানের পানিও। ঘরে ফিরতে শুরু করেছেন বানভাসী মানুষ। পানি নামার সঙ্গে সঙ্গে বন্যা কবলিত এলাকায় ফুটে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। তবে বাঁধের ভাঙা অংশ পানি ঢুকে সদর সহ 3 উপজেলার বেশ কিছু এলাকায় দেখা দিয়েছে প্লাবন। সোলাইমান ডালিব জানাবেন বিস্তারিত। বানের পানির তোরে টিকতে না পেরে ফেনীর ফুলগাজীর শ্রীপুর গ্রামের 2 গৃহিণী গড়দৌড় ফেলে আশ্রয় নেন নিরাপদে। 3 দিন পর আশ্রয়কেন্দ্র থেকে ফিরেছেন বাড়িতে, কিন্তু বাড়ি এসে দেখতে পান তিলে তিলে সাজানো সংসার তছনছ হয়েছে। কোনো রকম ঘরটা টিকে থাকলেও টেকানো যায়নি ঘর গৃহস্থালির অন্য সামগ্রী। আমাদের সব নিয়ে গেছে, আমাদের 7-8টা বাসা কেউ নাই। ফেনীর ফুলগাজী ও পরশুরামের বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে, নামতে শুরু করেছে বেশিরভাগ স্থানের পানি। তবে এখনো পানিবন্ধী শতাধিক গ্রামের লক্ষাধিক মানুষ। স্থানীয়রা বলছেন বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্ভোগ কমেনি। সব শেষ, ঘরেও থাকুন যায় না পানিলে। এটা নদীর তলাটা কিন্তু একবারে ওইদিকে কিন্তু একবারে কম। যদি ঠিক মতো ড্রেসিং করা হতো তাহলে এত পানি উঠতো না। 20 দিন কিনছিলাম 800 3 ব্যাগ জ্বালা বইয়ে হ্যাঁ নষ্ট হয়ে গেছে। এদিকে মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 22টি স্থানে ধসে গেছে। এতে পানি প্রবেশ অব্যাহত থাকায় ফেনী সদর, ছাগলনাইয়া ও দাগনভূঞা উপজেলার নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার। আমাদের ওয়াটার লেভেল 9 নিচে নেমে গেছে, নদীতে তেমন পানি নাই। তবে যে ভাঙাগুলো ভাঙছে এরিয়া আমরা সার্ভে করতেছি, আমরা কিছুদিনের ভিতরেই কাজ করবো আর কি বন্ধ করার জন্য। পানি নামলে লোকালয়ে পানি নেমে গেলে হয়তো 1 সপ্তাহের ভিতরে আমরা বন্ধ করতে চেষ্টা করবো। বছর না ঘুরতেই ভারী বর্ষণ আর উজানের ঢলে সৃষ্ট বন্যায় নষ্ট হয়েছে আউশের বীজতলা, ব্যাপক ক্ষতির মুখে সবজি ক্ষেত ও পোল্ট্রি খাত। এছাড়া বানের পানিতে ভেসে গেছে প্রায় 1700 হেক্টর জমির ফসল। প্লাবিত হয়েছে প্রায় 1000 পুকুরের প্রায় 5 কোটি টাকার মাছ। ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক সহ নানা অবকাঠামো। প্রতি বছর বন্যার ধ্বংসলীলা থেকে বাঁচতে টেকসই বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। সোলাইমান ডালিম, এখন ফেনী।
যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে সময় সঙ্গে ছিলেন স্ত্রী মেলানিয়া ট্রাম্প। সফল উদ্ধার অভিযান পরিচালনার জন্য সে সময় এক ব্রিফিংয়ে হোমল্যান্ড সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারির ব্যাপক প্রশংসা করেন ট্রাম্প। গত সপ্তাহে অঙ্গরাজ্যটির কার কাউন্টিতে আকস্মিক বন্যায় 36 শিশুসহ 120 জনের মৃত্যু হয়। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন অনেকে, তবে গত কয়েকদিনে কোনো মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে উদ্ধারকর্মীরা। অতিবৃষ্টিতে গত 4 জুলাই গোয়াদালুপে নদীর পানি বেড়ে গিয়ে বন্যা দেখা দেয় এই অঞ্চলে, অঙ্গরাজ্যটিতে, যা গত 6 মাসের মধ্যে সবচেয়ে বিপর্যয়কর পরিস্থিতি ছিল। বরখাস্তের দাবি উঠলেও এখনও জাতীয় ফুটবল দলের কোচ হেফিয়ার ক্যাবরেরার বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ন্যাশনাল টিমস কমিটির সভা শেষে এমনটাই জানিয়েছেন বাফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু। তবে দলের ভুল ত্রুটি সংশোধন নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তিনি। কোচকে নিয়ে আজকে আমাদের যে আলাপ আলোচনা, ভুল ত্রুটি সংশোধন করা, অ্যাজ এ ম্যানেজারের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাকে আমরা বলেছি এইভাবে কিছু, সবার সাজেশন ছিল। সাইদ হাসান কানুন সাহেব কিছু সাজেশন দিয়েছে, আমাদের সাদাত সাহেব কিছু সাজেশন দিয়েছে, ইকবাল সাহেব কিছু সাজেশন দিয়েছে, রূপু সাহেব কিছু সাজেশন দিয়েছে। এই সাজেশনের উপরে ভিত্তি করে আমরা কিভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারি সেই দিকে আমরা ওই পথেই আমরা হাঁটছি। না, কোনো জবাবদিহিতার আনার এখানে কোনো ইয়ে নাই। এখানে আমাদের যে ভুল ভ্রান্তি, ভুল ত্রুটিগুলি, সেই ভুল ত্রুটিগুলি সংশোধন করা, নাথিং এলস। যদি আপনি মনে করেন যে ওরা দুজন যদি 23 বছরের ভিতরে হয়, অবভিয়াসলি আপনি 100% দেখবেন। শেষ করছি এখন বিকেল, তার আগে শিরোনামগুলো আরও একবার। ব্যবসায়ী সোহাগ হত্যার বিচার চেয়ে রাজধানীতে বিক্ষোভ, দ্রুত বিচারের আশ্বাস সরকারের, গ্রেপ্তার 5 রাজনৈতিক দলের সহযোগিতা চান আইজিপি। একটি দলের বিরুদ্ধে চাঁদাবাজি লুটপাটের অভিযোগ জামায়াতের, অপরাধীদের রুখে দেবার প্রত্যয় এনসিপির, চলছে পরিকল্পিত অপপ্রচার বলছে বিএনপি। নির্বাচন সংস্কার প্রশ্নে পাল্টাপাল্টি বক্তব্য রাজনৈতিক নেতাদের, রাষ্ট্রের কাঠামো নিয়ে কথা বললেও নিজ নিজ দল নিয়ে উদাসীন থাকার অভিযোগ। জুলাই হত্যার সত্য প্রকাশের শর্তে রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনকে ক্ষমা বিবেচনা, ট্রাইব্যুনাল লিখিত আদেশ প্রকাশ। এবং সাইমা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা, দুর্নীতির 2 মামলা চলমান থাকায় এমন পদক্ষেপ। এই ছিল এখন বিকেলের আয়োজন, সাথে থাকবার জন্য ধন্যবাদ।